আচ্ছা, ক্লাস 9 তোমাদের লাস্ট যে চ্যাপ্টার, সেই লাস্ট চ্যাপ্টার হচ্ছে শব্দ বা সাউন্ড। এই চ্যাপ্টারটার উপরে তোমাদের ক্লাসটা শুরু হলো, ভার্চুয়াল ক্লাসটা শুরু হলো। তাহলে শব্দটা কি? শব্দটা হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি, শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দটাকে আমি কি বলছি? শব্দটাকে আমি বলছি শক্তি। শব্দটা কি আকারে প্রবাহিত হয়? শব্দটা তরঙ্গের আকারে প্রবাহিত হয়। আমরা জানি যে যে কোনো শক্তি তার দুই ধরনের নেচার আছে, এটা আমরা পড়বো পরে, এগুলো আমরা ভালো করে পড়বো। একটা হচ্ছে পার্টিকেল নেচার, একটা হচ্ছে ওয়েভ নেচার। তাহলে আমরা বলছি কি, যে শব্দটা কিভাবে তৈরি হয়? যখন কোনো একটা মাধ্যম, একটা জড় মাধ্যমের কণাগুলি আন্দোলিত হয়, হ্যাঁ, তাহলে একটা সেই জড় মাধ্যমের কণাগুলোর মধ্যে একটা কম্পন তৈরি হয়। এই কম্পনের ফলে শক্তি তৈরি হয়, এই মানে একটা তরঙ্গ উৎপন্ন হয়। সেই তরঙ্গের আকারেই আমাদের কানে শব্দটা এসে পৌঁছায়। তাহলে শব্দ হলো কি? শব্দ হলো শক্তি, যেটা তরঙ্গের আকারে আমাদের কানে এসে পৌঁছচ্ছে এবং শ্রবণের অনুভূতি হয়। আচ্ছা, যেমন মনে করো একটা জিনিস বলি, যেমন খুব জোরে কোথাও মাইক বাজছে, তোমার কানের কাছে মনে হয় না এসে একটা ধাক্কা লাগলো? বা খুব জোরে একটা কোথাও একটা বাজি ফাটলো, তোমার মনে হবে কানে একটা কিছু এসে ধাক্কা লাগলো। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অর্থাৎ কি, শব্দটা ওই তরঙ্গের আকারে তোমাকে কি হচ্ছে, ধাক্কা দিচ্ছে। তাহলে এটা একটা অবশ্যই একটা শক্তি। তাহলে প্রত্যেক দিনের শব্দের উৎস হচ্ছে কম্পন। শব্দের উৎস তাহলে কম্পন। কম্পন কিসের কম্পন? না, মাধ্যমের কণার কম্পন। সবসময় একটা কথা মনে রাখতে হবে শব্দ পড়তে গেলে, যে শব্দ, এই শক্তিটা কিন্তু বিস্তার লাভ করতে গেলে, মানে ছড়াতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন। মাধ্যম ছাড়া কিন্তু হবে না। আর তাহলে মাধ্যমের কণাগুলো আন্দোলিত হয়ে বা মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলেই কিন্তু শব্দ উদ্ভব হয়। তাহলে শব্দের উৎস কি? শব্দের উৎস হচ্ছে বস্তুর কম্পন। কোনো একটা শব্দ উৎস বা স্বনক হলো, যেটা হচ্ছে একটা কম্পনশীল বস্তু। এই কম্পনশীল বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। কম্পন ব্যাপারটা কি? কম্পন ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা গতিশীল কণা একই পথে বারবার আসা যাওয়া করলে কণা বা বস্তুটির গতিকে কম্পন বলে। আচ্ছা, ব্যাপারটা তোমাদেরকে আরেকটু পরিষ্কার ভাবে বলি। আচ্ছা, ব্যাপারটা দেখো, ব্যাপারটা দেখো, এই যে একটা কণা, এটাকে আমি আন্দোলিত করলাম, এটাকে আমি আন্দোলিত করছি, এই যে কণাটাকে দেখো। আচ্ছা, এই এই এটা নড়ছে, তাহলে একই পথে বারবার যাওয়া আসা করা, এটাকে কি বলে? এইটাকে বলে এর কম্পন। এটা হচ্ছে এর কম্পন। এই কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়। তাহলে বস্তুটার এই একই পথে বারবার যাওয়া আসার এই যে গতিটা, এই গতিটাকে বলা হচ্ছে কম্পন। আচ্ছা, তাহলে স্কুলে দেখবে, স্কুলে যখন ঘন্টা বাজানো হয়, তখন কি ঘন্টাটায় হাত দিলে দেখবে ঘন্টাটা কাঁপছে। তারপরে আমি দেখো এখানে ছবি এঁকেছি, এটা কিসের ছবি এঁকেছি? এটা ছবি এঁকেছি টিউনিং ফর্ক। দেখো, এটা একটা টিউনিং ফর্কের ছবি এঁকেছি। তাই টিউনিং ফর্কটা, এই টিউনিং ফর্কটাকে তুমি একটা রাবারের হাতুড়ি দিয়ে ধাক্কা মারলে। আচ্ছা, প্রথমে তুমি এই টিউনিং ফর্কটার কাছে, টিউনিং ফর্কটা একটা স্টিলের তৈরি একটা এরকম ধরনের, মাঝখানটা কিন্তু ফাঁকা, এরকম ইউ আকৃতির একটা জিনিস, হ্যাঁ, যার কাছে তুমি একটা সোলার বলকে সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছো। তুমি একটা রাবারের হাতুড়ি দিয়ে তুমি এই টিউনিং ফর্কের একটা দিকে আঘাত করলে। তাহলে যেই তুমি এই টিউনিং ফর্কের একটা দিকে আঘাত করছো, তাহলে কি হচ্ছে, যে এর কাছে থাকা এই যে সোলার বলটা, এই সোলার বলটায় মানে এটা এটা ধাক্কা ধাক্কা লাগছে এইটাতে, এবং এটাতে ধাক্কা
সেটার কণাগুলোর কম্পন হচ্ছে এই যে টিউনিং ফর্কের যে কণাগুলো, তাহলে টিউনিং ফর্কের প্রত্যেকটা কণা ওই জায়গাতেই স্থির থেকে কম্পিত হচ্ছে। তাহলে টিউনিং ফর্কের কণাগুলো কম্পিত হওয়ার ফলে কি হচ্ছে, যে অ্যাজ এ হোল এই পুরোটার কম্পন হচ্ছে, এবং এই পুরোটার কম্পনের ফলে এর সঙ্গে যে অ্যাটাচ যে এই যে সোলার বলটা, এই দড়ি দিয়ে ঝোলানো সোলার বলটা, এই দড়ি দিয়ে ঝোলানো সোলার বলটা গায়ে এই কম্পনটা মানে এর সঙ্গে স্পর্শে আছে যেহেতু, তাহলে কি হচ্ছে, এর মধ্যেও কম্পনটা চলে আসছে, তাহলে এটা ছিটকে যাচ্ছে। তুমি এখানে একটা সোলার বল রেখেছো, এটাকে তুমি আঘাত করলে এটার প্রত্যেকটা কণা কম্পিত হলো এবং এই কম্পন এর থেকে এই বলে প্রবাহিত হলো, তাহলে কি হচ্ছে, বলটা ছিটকে গেল। এবং তুমি কিন্তু যেহেতু এটাকে মানে আঘাত করছো, তুমি কিন্তু হালকা একটা আওয়াজ পাবে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে সুতোর সাহায্যে এমন ভাবে ঝোলানো হলো যে বলটি ষোড়শলাকার একটি বাহুকে স্পর্শ করে স্থির হয়ে থাকে। এবার তুমি যে এটাকে আঘাত করছো, বাহুটা কাঁপছে এবং সোলার বলটা ছিটকে যাচ্ছে, এই অবস্থায় তুমি একটা শব্দ শুনতে পাচ্ছ। আচ্ছা, এবার তুমি যদি ষোড়শলাকাটাকে থামিয়ে দাও, তাহলে কিন্তু আর শব্দ শুনতে পাবে না এবং সোলার বলটাও কিন্তু স্থির হয়ে ষোড়শলাকাকে স্পর্শ করে থাকবে। তাহলে এটা কি প্রমাণ হচ্ছে, যে ষোড়শলাকার প্রত্যেকটা কণার কম্পন হচ্ছে, তার ফলে শব্দ উৎপন্ন হচ্ছে, এবং কম্পনটা বোঝার জন্য তুমি এই সোলার বলের এক্সপেরিমেন্টটা করছো। এবার কি, মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপন্নের কৌশল। আচ্ছা, এগুলো তো তোমাদের পরীক্ষায় কিছু দেবে না, কিন্তু আমি তোমাদের এখান থেকে একটু প্রজেক্টের কাজ দিয়ে দেবো। তো আমি প্রজেক্টের কাজটা এখানে আর বলছি না, ক্লাসে আমি পরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে দেব। এবার মানুষের যখন কথা বলছে, তার গলার মধ্যে কি আছে, গলনালী, গলনালীতে থাকা দুটো স্বরতন্ত্রী, দেখো এই যে দুটো স্বরতন্ত্রী, হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে স্বরতন্ত্রীতে কি হচ্ছে, এই স্বরতন্ত্রীর কম্পন হচ্ছে, স্বরতন্ত্রীর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে কি হচ্ছে, ফুসফুস থেকে যে উৎপন্ন বায়ু প্রবাহ বায়ুচাপ সৃষ্টি করে স্বরতন্ত্রী দুটোকে কম্পিত করে। তাহলে ফুসফুসের মধ্যে কি হচ্ছে, বায়ু প্রবাহের ফলে একটা বায়ুর চাপ তৈরি হচ্ছে এবং এই বায়ুর চাপ কি করছে, এই দুটোকে কম্পিত করছে এবং এদের কম্পনের ফলে কি হচ্ছে, একটা এই কম্পনটা যদি শ্রুতিগোচর শব্দের রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে কি হচ্ছে, তাহলে গলা থেকে বিভিন্ন ধরনের সুর উৎপন্ন হচ্ছে। তার মানে স্বরতন্ত্রীর কম্পনের ফলে শ্রুতিগোচর শব্দের উৎপত্তি হয়। আচ্ছা, এটা আমি এখানে ছবিতে দেখিয়েছি। আচ্ছা, এরপরে এটাকে তোমরা হাতে কলমে পরীক্ষা করে এটা দেখতে পারো। এবার কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, যে তোমরা তো ঘড়িতে পেন্ডুলামওয়ালা ঘড়ি তোমরা দেখেছো। তা পেন্ডুলামওয়ালা ঘড়িটা কি রকম, অনেকটা এই রকম না, যে এইটাকে তুমি এইটাকে যে এই যে নড়াচ্ছ, এই যে এটা কি হচ্ছে, এই যে এটাকে মনে করো একটা কণা যেটা স্থির অবস্থায় রয়েছে, এই যে এইটাকে মনে করো একটা কণা যেটা স্থির অবস্থায় রয়েছে। এবার তুমি যখন একে ধাক্কা দিলে, মানে এটা যখন কম্পিত হলো, তখন এই কণাটা ধরো এতটা এদিকে উঠলো, এটা যদি এতটা এদিকে ওঠে তো ওদিকেও এতটাই উঠবে, তাহলে এইরকম ভাবে জিনিসটা কম্পিত হতে থাকবে। এই জিনিসটা এইভাবে কম্পিত হতে থাকবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তার মানেটা কি, যে একটা কম্পনশীল কণা তার সাম্যাবস্থান থেকে উভয় পাশে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, এইদিকেও এতটা গেল, এইদিকেও এতটা গেল, এইদিকেও এতটা যাচ্ছে, এইদিকেও, তার থেকে বেশি সে যাচ্ছে না। তাহলে একটি কম্পনশীল কণা উভয় পাশে, মানে এদিকেও যতটা যাচ্ছে ওদিকেও ততটা, এই যে উভয় পাশে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কণাটির বিস্তার। আমি এখানে দেখিয়েছি যে এই ও পজিশনটা হচ্ছে একটা সাম্যাবস্থা, সেই ও পজিশনটা থেকে এই এম কণাটা এইদিকেও যাচ্ছে এ পজিশন, আবার সেম ডিসটেন্স যাচ্ছে ওইদিকে বি পজিশন, মানে এ ও আর ও বি ডিসটেন্স কিন্তু সেম,
এটাই হচ্ছে বস্তুটার এই এম কণাটার বিস্তার, কম্পন বিস্তার। এর থেকে বেশি কিন্তু সে কম্পিত হবে না। তুমি একটা কণাকে কম্পিত করছো, তারপরে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করছো এবং এই নির্দিষ্ট বল প্রয়োগের ফলে সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উঠতে পারছে, দুদিকেই সেই দূরত্বটা সমান এবং সেটাকেই বলা হচ্ছে কণার বিস্তার। আচ্ছা, এবং এই বিস্তারটা তাহলে এটা বুঝতেই পারছো যে কতটা দূরত্ব যাচ্ছে, তার মানে দূরত্বের একক, তার মানে মিটার বা সেন্টিমিটার। আচ্ছা, এবার হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে যে এই যে একটা কণা কম্পিত হচ্ছে, হ্যাঁ দেখো আবার দেখো জিনিসটা, যে এই মনে করো এই কণা কম্পিত হলো, এবার এই যে কম্পিত হচ্ছে অর্থাৎ মনে করো এখানে এতটা দূরত্ব উঠলো, এখানে এতটা দূরত্ব উঠলো, ওদিকেও এতটা, তাহলে এই যে এইখান থেকে এতটা দূরত্ব গিয়ে আবার এই যে ফিরে আসবে, এর আগে পর্যন্ত সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করেছে, মানে এই হচ্ছে তার সাম্যাবস্থা, এই হচ্ছে তার সাম্যাবস্থা, এই হচ্ছে সাম্যাবস্থা। তার থেকে সে এদিকে এতটা গেল, ওদিকেও অতটা গেল, এই এখান থেকে শুরু করে এই দিকে গিয়ে আবার এদিকে ফিরে আসার আগে সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করেছে, মানে টোটাল এই ডিসটেন্সটা যাওয়া, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। তাহলে এই যে একটা পূর্ণ কম্পনে যে পুরো সময়টা লাগছে সেটাকে বলা হচ্ছে তার কি একটি পর্যায়কাল। তাহলে অবশ্যই এটা যেহেতু সময়ের একক, তাহলে পর্যায়কালটা হচ্ছে সময়ের একক। ব্যাপারটা ভালো করে বুঝবি যে এরকম একটা পেন্ডুলাম, সে এদিকেও এ অবধি গেল, এখানে ছিল, সে পুরো এখান থেকে এখান গেল, গিয়ে আবার ফিরছে, তার আগে পর্যন্ত যে ডিসটেন্সটা সে কভার করছে। তাহলে একটি কম্পনশীল কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ একবার ঘুরে পুনরায় সেই বিন্দুতে পৌঁছলো। যদি তুমি এই পয়েন্টটাকে কনসিডার করো, এখান থেকে গেল, গিয়ে আবার এখানে ফিরে এলো, আবার যাওয়ার আগে পর্যন্ত সে যে যাত্রা করার আগের মুহূর্ত পর্যন্ত গতিকে কণাটির পূর্ণ কম্পন বলে। তাহলে কম্পনশীল কণা এম এ থেকে, বইয়ের ছবি দেখবে, এ থেকে এবি অভিমুখে যাত্রা শুরু করে বি তে পৌঁছে আবার এ তে ফিরে এলে কণাটির একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। এই যে এ থেকে যাত্রা শুরু করে বি তে পৌঁছে আবার এ তে ফিরে এলে তার একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তাহলে একটি কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কম্পনের পর্যায়কাল বলে। তাহলে পর্যায়কালকে টি দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এর এসআই এবং সিজিএস একক হলো সেকেন্ড। এরপরে তাহলে ব্যাপারটা বুঝতে পারলে পূর্ণ কম্পন মানে কি? পূর্ণ কম্পন মানে হচ্ছে যে এই গেল, এইখানে ছিল সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় ছিল, হাতটা সোজা হচ্ছে, হ্যাঁ এই সাম্যাবস্থায় ছিল, এইখান থেকে শুরু করে এই গিয়ে এইখানে এই যে ফিরে এলো, এইটা হচ্ছে পুরো পূর্ণ কম্পন। আচ্ছা, তার সেটার টাইমটা হচ্ছে পর্যায়কাল। এবার কম্পাঙ্ক কি? যে একটি কম্পনশীল কণা, এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে, এগুলো কিন্তু ভীষণ কাজে লাগবে। একটি কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কণাটির কম্পনের কম্পাঙ্ক বলে। তাহলে একটি কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাহলে আমি যদি এইভাবে, যেরকম ভাবে আমি পূর্ণ কম্পনটা দেখালাম, এ পজিশন থেকে বি, বি পজিশন থেকে এ, এবং এ থেকে যাত্রা করার আগের মুহূর্ত পর্যন্ত ডিসটেন্স, এটা হচ্ছে পর্যায়কাল, মানে ডিসটেন্সটা, সময়টা, সেটা হচ্ছে পর্যায়কাল, কতটা সময় নিয়েছে একবার পূর্ণ কম্পনে। তো সেই রকম আমি যদি বলি যে টি সেকেন্ড সময় লাগে একটি পূর্ণ কম্পনে, তাহলে টি সেকেন্ড সময় লাগছে একটা পূর্ণ কম্পনে, তাহলে 1 সেকেন্ড সময় লাগে কতগুলো পূর্ণ কম্পনে? 1/t টি পূর্ণ কম্পনে, তাহলে ওইটাই হচ্ছে কম্পাঙ্ক।
মানে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তা এইটা কিভাবে বার করেছে, এটাকে লিখেছি আমি, চিহ্নটা হচ্ছে নিউ, কম্পাঙ্কের চিহ্নটা হচ্ছে নিউ। হ্যাঁ, তাহলে কি হলো যে একটি কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে কতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলে কম্পনের কম্পাঙ্ক। এর একক কি? এর একক হচ্ছে হার্জ। এর একক হচ্ছে হার্জ বা সাইকেলস পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমি এটা বলতে পারি যে একটি কণার পর্যায়কাল যদি টি হয়, কণার পর্যায়কাল যদি টি হয়, তাহলে কম্পাঙ্ক নিউ হবে 1/t। কিভাবে হলো? তাহলে টি সেকেন্ড সময় লাগে একটি পূর্ণ কম্পনে, তাহলে 1 সেকেন্ড সময় লাগে 1/tt পূর্ণ কম্পনে। ঠিক আছে, তাহলে এবার যদি তোমাদের কোশ্চেন করে যে একটি ষোড়শলাকার কম্পাঙ্ক 480 হার্জ বলতে কি বোঝো, তাহলে এটা বলতে পারবে যে এর অর্থ হলো ষোড়শলাকাটি বাহুর প্রতি সেকেন্ডে 480 বার পূর্ণ কম্পন হয়। তাহলে কি হচ্ছে যে 1 সেকেন্ডে কি হচ্ছে, ষোড়শলাকাটার বাহু কি করছে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 480 টি পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা কি কি বলেছি, প্রথম বারবার জিনিসগুলো মনে রাখবে। কি শব্দ? কি শব্দ হচ্ছে শক্তি। শব্দ হচ্ছে শক্তি। শক্তিটা কিভাবে তার উদ্ভব হচ্ছে, প্রথম শক্তিটা কিভাবে প্রবাহিত হচ্ছে, তরঙ্গ আকারে। তাই তরঙ্গটা তৈরি হচ্ছে কিভাবে, যে একটা কোনো মাধ্যম, সেই মাধ্যমের কণাগুলো আলোড়িত হচ্ছে, অর্থাৎ সেই মাধ্যমের কণাগুলো কম্পিত হচ্ছে। তাহলে মাধ্যমের কণাগুলো কম্পিত হওয়ার ফলে আলোড়নটা ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে তরঙ্গ। হলো, এটাই হচ্ছে তরঙ্গকারে মানে শব্দ শক্তি প্রবাহিত হওয়া। এটা হলো। এবার আমি কি বলেছি, এবার বলেছি যে কম্পন কি, কম্পন হচ্ছে যে কোনো একটা বস্তু বারবার একই পথে যাওয়া আসা করা, এটাই হচ্ছে কম্পন। এটা হলো। এবার আমি কি কি বলেছি, যে আমার কম্পন সম্পর্কিত কয়েকটা রাশি, এছাড়া আমি আর বলেছি যে কিভাবে গলায় শব্দ তৈরি হয়, সেগুলো তো বললাম, বা কম্পনটাই যে শব্দ শক্তির উৎস, সেটা তুমি একটা প্রমাণ দেখালে। ঠিক আছে, এবার আমি বলেছি কি কম্পন সম্পর্কিত রাশির মধ্যে যে আমি কি কি বলেছি, যে একটা কণার বিস্তার কতটা, যে সে তাকে কম্পিত করলে সে তার সাম্যাবস্থা থেকে কতটা দূর অবধি মানে সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে, সেটাই বিস্তার। এবার কি বলেছি, এরপরে বলেছি পর্যায়কাল। পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে। পূর্ণ কম্পন মানে কি, যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে গিয়ে আবার সেখানে ফিরে আসা, সেটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। এ থেকে স্টার্ট করে বি তে, বি থেকে স্টার্ট করে আবার এ তে, এই যে সময়টা, এটা হচ্ছে পর্যায়কাল। এরপরে কি বলেছি, কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি, 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন, সেটা হচ্ছে কম্পাঙ্ক। এগুলো প্রত্যেক কটা মনে রাখতে হবে। এবং এইটা কিভাবে হয়েছে আমি এটা বলে দিয়েছি, একক বলে দিয়েছি। বিস্তার হচ্ছে দূরত্বের একক, মিটার সেন্টিমিটার। পর্যায়কাল হচ্ছে সময়ের একক, সেকেন্ড। কম্পাঙ্ক হচ্ছে কিসের একক, কম্পাঙ্কটা হচ্ছে এটা হচ্ছে তোমার, এর এককটা হচ্ছে হার্জ। সাইকেলস পার সেকেন্ড, কতগুলো সাইকেল, কতগুলো চক্র ঘুরলো, কতগুলো পূর্ণ কম্পনের চক্র ঘুরলো, সেটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড বা হার্জ। এটা হলো। এবার 480 হার্জ বলতে কি বোঝো, ষোড়শলাকার কম্পাঙ্ক, সেটা বলবো। এবার কি বলেছি, যে শব্দ বিস্তারের জন্য যে মাধ্যম অপরিহার্য, এটাই আমি তোমাদের প্রজেক্টের কাজে দেব। কি করতে হবে, ছবিটা আঁকতে হবে সাদা দিকে, পরীক্ষাটা লিখতে হবে এবং পুরো ইনফারেন্সটা দেখাতে হবে। এইটা দেব, আর ইয়েটা দেব, ওই ষোড়শলাকার কম্পনের ছবি, আর এই ষড়তন্ত্রী, কম্পনশীল ষড়তন্ত্রী, এই তিনটে আমি প্রজেক্টে দেব। আচ্ছা, এবার হচ্ছে শব্দের বিস্তার, তরঙ্গ। এবার দেখো, তাহলে সনক থেকে বা যে কোনো জায়গা থেকে, সনকটা কি, কোনো কম্পনশীল কণা। তাহলে একটা কম্পনশীল কণা যে শব্দটা মানে তার কম্পনের ফলে শব্দ তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই শব্দের বিস্তার লাভের জন্য কি কোনো মাধ্যম প্রয়োজন? যেমন আলোর জন্য কিন্তু, আলো কিন্তু শূন্য মাধ্যমে যেতে পারে, কিন্তু আমার শব্দের জন্য কিন্তু মাধ্যম প্রয়োজন। মাধ্যম না থাকলে আমরা কিন্তু শব্দ শুনতে পাবো না।
তাহলে এটা একটা কি এক্সপেরিমেন্ট করা হয়েছে, যে দেখো একটা কাঁচের একটা জার, সেই কাঁচের জারটাকে আমি সম্পূর্ণভাবে বায়ু নিরুদ্ধ করেছি, করে একটা টেবিলের উপরে বসিয়েছি, এবং টেবিলের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট কি আছে, একটা সাকশনের অ্যাটাচমেন্ট। মানে সাকশনের অ্যাটাচমেন্ট মানে কি, এখান থেকে আমি চাইলে মানে ভেতরের বায়ুটাকে সাকশন করে বার করে নিতে পারি, টেনে বার করে নিতে পারি। এর মধ্যে রাখা রয়েছে আমার একটা কি ইলেকট্রিক বেল। এবার এই ইলেকট্রিক বেলটাকে পুরো বাইরে দিয়ে বর্তনী দিয়ে সংযোগ করা আছে। তো আমি সুইচ টিপলে এই বেলটা অন হয়ে যাবে। এবার প্রথম অবস্থাতে আমি এটাকে এমনি বায়ু নিরুদ্ধ রেখেছি, ভেতরে বায়ু আছে, কিন্তু বাইরে দিয়ে আমি এটাকে টেবিলের উপরে বসিয়ে এটা চারপাশ দিয়ে ভেসলিন দিয়ে একদম বায়ু নিরুদ্ধ করে দিয়েছি। এবার এই বর্তনীটাকে সংযোগ করে আমি সুইচটা টিপলাম, তাহলে আমার বেলটা বাজছে, আমি বাইরে থেকে শুনতে পাবো। এবার আমি কি করছি, এই পাটাতনের উপরে বসিয়ে আমি ভেতর থেকে বায়ুটাকে সাকশন করে অর্থাৎ টেনে বার করে নিচ্ছি। যত বায়ু বার করে নিতে থাকবো দেখবো আমার বেলের আওয়াজটা কমে যাচ্ছে, বেলের আওয়াজটা কমে যাচ্ছে। একইভাবে বেলটা বাজছে কিন্তু বেলের আওয়াজটা কমে যাচ্ছে। কেন বেলের আওয়াজটা কমে যাচ্ছে না, ভেতর থেকে তুমি বায়ুকে সাকশন করে বার করে নিচ্ছ, তোমার ভিতরে কোনো মাধ্যম থাকছে না। তাহলে ভেতরে যদি কোনো মাধ্যম না থাকে, তাহলে মাধ্যমের অভাবে বায়ু শব্দ বিস্তার লাভ করছে না, তাহলে সেই জন্য তুমি শব্দটা পাচ্ছ না। তাহলে দেখো এই যে আমরা তুমি যদি কম ঘনত্বের বায়ু রাখো, যেমন মনে করো হাইড্রোজেন রাখলে শব্দের প্রাবল্য কম হবে, আবার বেশি ঘনত্বের বা গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড রাখলে শব্দের প্রাবল্য বেশি হবে। আচ্ছা, চাঁদে বায়ু নেই, সেই জন্য কিন্তু চাঁদে শব্দ বিস্তার লাভ করে না। হ্যাঁ, কেউ কারোর কথা শুনতে পায় না। সূর্যে যে অনবরত বিস্ফোরণ হচ্ছে, কিন্তু সূর্যটার মানে সূর্য এবং পৃথিবীর মধ্যে তোমরা জানো যে বেশিরভাগ স্থানই ফাঁকা, অনেকগুলো স্তর আছে, তার মধ্যে বেশিরভাগ মানে স্তরেই বায়ু নেই। হ্যাঁ, তাহলে বায়ু যদি না থাকে, শূন্য স্তর, তাহলে বিস্ফোরণের শব্দ শোনা যায় না। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তরঙ্গ এবং তরঙ্গ সম্পর্কিত কিছু। আচ্ছা, তাহলে আমার প্রথম অংশটা করা হলো, তাহলে এরপরে হচ্ছে তরঙ্গ। আচ্ছা, এখানে একটা ছবি এঁকেছি। আচ্ছা, ছবিটা কি এঁকেছি দেখো, যে পুকুরের জলে ঢিল ফেললে সেই স্থানে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং জলকণাগুলি আলোড়িত হতে থাকে। এই আলোড়ন পাশের জলকণার মধ্যে ছড়িয়ে পড়ে, জলকণাগুলি তাদের কম্পন পাশের জলকণাগুলির মধ্যে সঞ্চারিত করে। এইভাবে শক্তি ছড়িয়ে তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে। তরঙ্গ এগিয়ে যায় কিন্তু জলকণাগুলি এগিয়ে যায় না। তাহলে দেখো কি হচ্ছে, যে তুমি পুকুরের জলে ঠিক এই জায়গাটাতে ঢিলটা ফেলেছো, তাহলে এই জায়গাটাতে তুমি যে ঢিলটা ফেললে, তাহলে কি হলো, এই যে এর সঙ্গে লাগোয়া যে জলের যে স্তরগুলো, জলের স্তরের জলের এতগুলো স্তর আছে, এবং প্রত্যেকটা জলের স্তরে কি আছে, কণা রয়েছে, জলকণাগুলো রয়েছে। তাহলে এই জলকণাগুলো কম্পিত হচ্ছে। তাহলে এই জলকণা প্রথম স্তরের জলকণার কম্পন থেকে দ্বিতীয় স্তরের কণায় কম্পনটা প্রবাহিত হচ্ছে, তার থেকে তৃতীয় স্তরের কণায় কম্পনটা প্রবাহিত হচ্ছে। তাহলে এইভাবে প্রত্যেকটা স্তরের কণার মধ্যে কম্পনটা প্রবাহিত হচ্ছে, এবং এই কম্পনটা প্রবাহিত হওয়ার ফলে একটা আলোড়ন তৈরি হচ্ছে, যেটা কিনা এই স্তরগুলি ধরে ধরে এগিয়ে যাচ্ছে। সবসময় আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো কিন্তু একই জায়গায় স্থির হয়ে আছে। মাধ্যমের কণাগুলোর কি হচ্ছে, মাধ্যমের কণাগুলোর
কম্পন হচ্ছে, এই স্থানেই কম্পন হচ্ছে, এদের কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, মাধ্যমের কণাগুলি ওদের জায়গায় থেকে কম্পিত হচ্ছে, তার ফলে কি হচ্ছে, শক্তিটা তরঙ্গের আকারে প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে তরঙ্গ। তাহলে এবার তাহলে তরঙ্গটা কি, যে জড় মাধ্যম বা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমেও কিন্তু হবে, কারণ লাইটটা শূন্য মাধ্যমে প্রবাহিত হয়, তাহলে জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়া আলোড়নকে বলে তরঙ্গ। আচ্ছা, তাহলে এই আলোড়নটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে। এবার চল তরঙ্গটা কি, যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাহলে চল তরঙ্গ নিয়ে আমরা পড়ব যে এই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে, এই যে দেখো তরঙ্গটা এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যাচ্ছে, তাহলে তাকে আমরা বলছি চল তরঙ্গ। তাহলে এবার এই সংক্রান্ত তোমাদের এই আচ্ছা, এবার চল তরঙ্গ হলো, এবার তোমাদের দেখো কি পড়তে হবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে দেখো কি আছে, যেমন আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। আচ্ছা, এবার একটা কথা বলি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যাপারটা কি, এটা একটুখানি বলে দিই যে কথাটা তড়িৎ চুম্বকীয় কেন বলে না, মনে করো এই বরাবর একটা তার, এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে এবং একে ঘিরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এই একে ঘিরে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে এর মধ্যে যে তরঙ্গ বিস্তার লাভ করছে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমি শুধু এইটুকুই বলতে চাই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে একসঙ্গে একযোগে তার মধ্যে দিয়ে যে তরঙ্গ বিস্তার লাভ করছে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর জন্য কোনো মানে মাধ্যমের প্রয়োজন নেই, ঠিক আছে। এবার দেখো এই চল তরঙ্গের মধ্যে আমরা দু ধরনের একটা জিনিস পড়াচ্ছি, কি স্থিতিস্থাপক চল তরঙ্গ। তাহলে স্থিতিস্থাপক চল তরঙ্গটা কি, যে স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন এগিয়ে গিয়ে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে অথচ মাধ্যমের কণাগুলিকে স্থানচ্যুত করে না, তাকে স্থিতিস্থাপক চল তরঙ্গ বলে। স্থিতিস্থাপক মাধ্যম, যেমন মনে করো একটা স্প্রিং, তুমি স্প্রিংটাকে টানলে, তাহলে স্প্রিংটাকে টানলে কি হচ্ছে, যে স্প্রিং এর কণাগুলোর কম্পন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, একটা আন্দোলন এগিয়ে যাচ্ছে, মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিকে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না। মানে স্প্রিংটাকে তুমি টানছো, স্প্রিংটাকে তুমি টেনে লম্বা করছো, যখন ছেড়ে দিচ্ছ কিন্তু আগের জায়গায় চলে যাচ্ছে, তাহলে এটা একটা স্থিতিস্থাপক, মানে এটার মধ্যে দিয়ে তরঙ্গটা প্রবাহিত হচ্ছে কিন্তু কণাগুলো একই জায়গায় স্থির থাকছে। তাহলে এই স্থিতিস্থাপক চল তরঙ্গের মধ্যে আমি দুটো পড়াচ্ছি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ। তোমাদের প্রথমটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবার আমাদের যেটুকু ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে তির্যক তরঙ্গ নিয়ে। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গটাকে নিয়ে আমি বলি, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে যে কোন তরঙ্গের গতিপথে মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে সমান্তরাল হলে সেই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তো তোমার কাছে একটা স্প্রিং আছে, আমি বুঝিয়ে বলছি যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার নিচে একটা ওজন আটকানো আছে, এবার তুমি এই স্প্রিং বরাবর ওজনটা, তাহলে ওজনটা নিচে একটা বল প্রয়োগ করছে, তাহলে স্প্রিংটাকে ধরে মানে ওজনটাকে ধরে তুমি স্প্রিংটাকে নিচের দিকে টেনে ছেড়ে দিচ্ছ, তাহলে কি হচ্ছে, স্প্রিংটা এরকম ওঠানামা করছে, যেটা আমি বলছিলাম যে এই এই মনে করো তুমি স্প্রিংটাকে টেনে, তুমি স্প্রিংটাকে ওজন সমেত টেনে ছেড়ে দিচ্ছ, তাহলে স্প্রিংটা এই ওঠানামা করছে, তাহলে এই যে স্প্রিংটা ওঠানামা করছে, তাহলে কি হচ্ছে, স্প্রিং এর কণাগুলো কম্পন হচ্ছে, তাহলে কখনো কখনো স্প্রিং এর কণাগুলো খুব কাছে চলে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে, তাহলে এইভাবে কি হচ্ছে, তরঙ্গটা এগিয়ে চলেছে। এবার কি, স্প্রিং এর কণাগুলোর কম্পনের গতিপথ হচ্ছে এই, এই হচ্ছে স্প্রিং এর কণাগুলোর কম্পনের গতিপথ এইভাবে। আর দেখো তরঙ্গটার গতিপথ কিন্তু এই, তার মানে কি হচ্ছে,
স্প্রিংয়ের কণাগুলোর কম্পনের অভিমুখের সঙ্গে তরঙ্গের অভিমুখ সমান্তরাল একই দিকে। তাহলে সেটা যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে এই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে কি হলো, যে তরঙ্গ বিস্তারের অভিমুখ, অর্থাৎ যে তরঙ্গটা তৈরি হচ্ছে তার যে বিস্তার, যে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে স্প্রিং বরাবর, তার বিস্তার এবং এই কম্পনের বিস্তার কাছাকাছি আসছে, অর্থাৎ স্প্রিংটার ঘনীভবন হচ্ছে এবং এক্সপ্যানশন হচ্ছে, মানে তনুভবন হচ্ছে, অর্থাৎ কম্প্রেশন এক্সপ্যানশন। স্প্রিং কম্প্রেশন হলো, এক্সপ্যানশন হলো, আবার কম্প্রেশন হলো, এক্সপ্যানশন হলো, এইভাবে স্প্রিংটার কণাগুলোর কম্পন হচ্ছে, তার সঙ্গে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, দুটোরই কিন্তু অভিমুখ একের অপরের সমান্তরাল। তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার পরেরটা কি, আচ্ছা পরেরটা হচ্ছে তাহলে শব্দ তরঙ্গ, এটা মনে রাখতে হবে, শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা 1 নম্বরের কোশ্চেন দেয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ চাইতে পারে, শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গটা কি, যে কোন তরঙ্গের গতিপথের মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্ব হলে সেই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে। তাহলে কি করেছো আমি বুঝিয়ে বলি, যে একটা লম্বা তার নেওয়া হয়েছে, একটা লম্বা তারকে একটা হুকের সঙ্গে আটকানো হয়েছে। এবার তারের অন্য প্রান্তটা ধরে উপর নিচে ঝাঁকানো হলো। তাহলে উপর নিচে ঝাঁকানো হলে দেখা যাচ্ছে যে তারের যে বিভিন্ন অংশগুলো তারা কি এইভাবে উঠছে নামছে। তুমি এইভাবে তারটাকে ধরে তুমি এইভাবে দৈর্ঘ্য বরাবর ঝাঁকিয়েছো, তাহলে কি হচ্ছে, তারটা এইভাবে ওঠানামা করছে, এইভাবে নয় কিন্তু এইভাবে ওঠানামা করছে তারটা, কিন্তু তরঙ্গটা যাচ্ছে। তার মানে ব্যাপারটা দেখো, ব্যাপারটা এরকম হচ্ছে, আগেরটা ছিল কি প্যারালাল, এইভাবে ছিল যে এইদিকে স্প্রিং আন্দোলিত হচ্ছে এইভাবে, আর স্প্রিং কম্পিত হচ্ছে এইভাবে, তরঙ্গ যাচ্ছে এইভাবে, তাই সমান্তরাল, এই দুটো সমান্তরাল। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা এইরকম হচ্ছে, কি হচ্ছে পারপেন্ডিকুলার, দেখো এইরকম হচ্ছে জিনিসটা, এই অর্থাৎ স্প্রিং এর ওঠানামা হচ্ছে, এই তারের ওঠানামা হচ্ছে এইভাবে 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 তারের ওঠানামা হচ্ছে, আর এগিয়ে যাচ্ছে তরঙ্গটা, এগিয়ে যাচ্ছে এইভাবে, আন্দোলনটা এগিয়ে যাচ্ছে এইভাবে। তাহলে জিনিসটা কি হলো, পারপেন্ডিকুলার। তাহলে দেখো কোন তরঙ্গের গতিপথের মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ, তাহলে মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখ এইভাবে হচ্ছে, আর তরঙ্গ বিস্তারের অভিমুখ এইভাবে হচ্ছে, এই ব্যাপারটা এইরকম হচ্ছে। তাহলে তারে একটি তরঙ্গের সৃষ্টি হচ্ছে, যা দৈর্ঘ্য বরাবর, তারের দৈর্ঘ্য বরাবর কম্পনটা এগিয়ে যাচ্ছে, এই তরঙ্গটা এগিয়ে যাচ্ছে। তাহলে তারের মধ্যে থাকা কণাগুলির কম্পন সৃষ্ট তরঙ্গের বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে হচ্ছে। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো, জলে উৎপন্ন তরঙ্গ, আলোক তরঙ্গ, বিকীর্ণ তাপ তরঙ্গ, এগুলো হচ্ছে তির্যক তরঙ্গ। এবার এখানে আমি একটা ছবি দিয়েছি, এটা কিসের ছবি দিয়েছি, আমি একটা তির্যক তরঙ্গের ছবি দিয়েছি। তির্যক তরঙ্গটাকে কি দেখানো হয়েছে, আমি তোমাদের এখানে দেখাতে চেয়েছি যে এইটা হচ্ছে কণার কম্পনের অভিমুখ, এই উপরে গেল নিচে নামলো, আবার উপরে গেল এই নিচে নামলো, এটা হচ্ছে কণার কম্পনের অভিমুখ, আর তরঙ্গর এগিয়ে যাওয়ার অভিমুখ হচ্ছে এই। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে দেখো একটা জিনিস দেখাই, যে তরঙ্গটা যে কম্পিত হচ্ছে হয়ে এই যে উপর দিকে, এটা তার সাম্যাবস্থা, জিরোটা হচ্ছে, জিরো পয়েন্টটা হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে সেখান থেকে তারের কণা কম্পিত হয়ে এই অবস্থানে গেল, তারের কণা কিন্তু কম্পিত হয়ে এই অবস্থানের থেকে উঁচু অবস্থানে যেতে পারবে না, তার কিন্তু সর্বাধিক সে কিন্তু কণা কিন্তু এই অবধি যেতে পারে। তাহলে ব্যাপারটা আবার বলি, যে একটা তারকে নিয়ে তুমি এরকম করে উপর নিচে ঝাঁকালে কি হচ্ছে, তারের কণাগুলো কম্পিত হচ্ছে, তাহলে তারের কণাগুলো কম্পিত হয়ে কত দূর যেতে পারছে, এই এ পজিশনটা হচ্ছে তার সর্বাধিক পজিশন, আবার সে যখন নিচের দিকে নামছে সি পজিশনটা হচ্ছে তার মিনিমাম পজিশন, নিম্ন পজিশন। তাহলে এই যে এ পজিশনটা, এই পজিশনটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আবার দেখো সে ই পজিশন, এই ই আর এ
এর কিন্তু সমান হাইট, তাহলে এই অবধি কিন্তু কণাগুলো উঠতে পারছে, আবার নিচে নামলেও কিন্তু তারা এই সি বা জি এই অবধি কিন্তু তারা নামতে পারছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর সি আর জি কে বলা হচ্ছে তরঙ্গ। তাহলে এবার দেখো কি বলা হয়েছে যে এখানে ধনাত্মক দিকে সর্বাধিক সরণযুক্ত এ এবং ই পয়েন্ট, এই পয়েন্টগুলোকে কি বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এবং নিম্ন দিকের যেটা সর্বনিম্ন পজিশন যেটা সি এবং জি সেটাকে বলা হচ্ছে ট্রাউ। হ্যাঁ, তাহলে এবার ও বি ডি এফ এইচ এই পজিশনগুলো কি, এগুলো হচ্ছে সাম্যাবস্থান। আর আমি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি বলেছি যে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যম কি হচ্ছে সংকোচন বা ঘনীভবন, আর এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে তরঙ্গ শীর্ষ ক্রেস্ট আর টাউ তৈরি হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তরঙ্গ সম্পর্কিত কতগুলো প্রাকৃতিক রাশি। এবার তরঙ্গ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হলে মাধ্যমের কণাগুলি কম্পিত হয়, তাই তো? মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলেই তো তরঙ্গ উৎপন্ন হয়, এটাই আমি বারবার বলছি। আচ্ছা, এবার কি তরঙ্গের বিস্তার, তাহলে কোন তরঙ্গের উপরিস্থিত কোন মাধ্যম কণা তার স্থির অবস্থান থেকে উভয় পার্শ্বে সর্বাধিক যে দূরত্ব যায় তাকে তরঙ্গের বিস্তার বলে। তাহলে এখানে কি দেখিয়েছি যে এখানে মনে করো আমি একটা তির্যক তরঙ্গ দেখিয়েছি, তির্যক তরঙ্গে মনে করো যে কোনো একটা কণা, তাহলে তার সর্বশীর্ষ অবস্থানটা কি, তার সর্বশীর্ষ অবস্থানটা হচ্ছে তার পিবি অবস্থান, আবার নিচের দিকে হচ্ছে তার কিউসি অবস্থানটাই হচ্ছে তার সর্বনিম্ন অবস্থান। তাহলে তার স্থির পজিশন অর্থাৎ পি পজিশনটাকে যদি আমি স্থির পজিশন ধরি, তাহলে পি পজিশন থেকে সে এ আপ টু এ তার বিস্তার হলো, আবার এখানে কিউ পজিশনটাকে যদি স্থির পজিশন ধরি তাহলে কিউ থেকে আপ টু সি হচ্ছে তার সর্বনিম্ন পজিশন, তাহলে এইটুকুন তার বিস্তার, এই কিউ সি বা এপি এই অবধি হচ্ছে কণার বিস্তার। তাহলে উভয় দিকে সর্বাধিক যে দূরত্ব যায় সেটাই হচ্ছে তরঙ্গের বিস্তার। তাই এক্ষেত্রে আমার পিবিটা হচ্ছে তরঙ্গের বিস্তার, কিউসিটা হচ্ছে তরঙ্গের বিস্তার, এগুলোকে আমি কি বলতে পারি তরঙ্গের বিস্তার বলতে পারি। আচ্ছা, তাহলে বিস্তার যেহেতু এটা হচ্ছে দূরত্বের একক, তাহলে এটা হচ্ছে মিটার। তরঙ্গের বিস্তার তরঙ্গ উৎপন্নকারী কম্পনশীল বস্তুর কম্পন বিস্তারের সঙ্গে সমান হয়। আচ্ছা, এবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি। আচ্ছা, দেখো তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা হচ্ছে তরঙ্গের গতিপথ পর্যন্ত বরাবর যে কোনো মুহূর্তে দুটো সমদশা বিশিষ্ট কণার সর্বনিম্ন দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, অথবা কোনো তরঙ্গের উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ একটি মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। ডেফিনেশন বাদ দাও, আমি যদি ব্যাপারটাকে ক্লিয়ার ভাবে বলি, এখানে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব অথবা দুটো ট্রাউ পজিশনের মধ্যবর্তী যে দূরত্ব সমদশা বিশিষ্ট দুটো কণার সর্বনিম্ন দূরত্ব। সমদশা মানে কি দুটোই তরঙ্গ শীর্ষ একই রকম বা দুটোই তরঙ্গ পাত, তাহলে দুটোরই মাঝখানে যে দূরত্ব, তুমি কিন্তু একটা এ পজিশন আর একটা সি পজিশনের মধ্যে ডিসটেন্সটা বলতে পারবে না, তোমাকে কি বলতে হবে একটা এ পজিশন একটা ই পজিশন, মানে দুটোই তরঙ্গ শীর্ষ অথবা দুটোই তরঙ্গ পাত, এই দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হয় কি, সেই সর্বনিম্ন দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অথবা কথাটা যদি আমি এইভাবে বলি যে একবার পূর্ণ কম্পনে, অর্থাৎ আমি যে ছবিটা দেখিয়েছিলাম একবার পূর্ণ কম্পন, এই যে এই এই আবার এইখানে ছিল এই এই ছিল সাম্যাবস্থান ছিল, এই সাম্যাবস্থানে ছিল, এই গেল উঠলো এইদিকে গেল আবার এদিকে গেল আবার এদিকে গেল, এই যে পূর্ণ কম্পন, এই পূর্ণ কম্পনে যে দূরত্বটা অতিক্রম করে এই অবধি এলো আবার গেল আবার এলো, হ্যাঁ এই যে পুরো দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তির্যক তরঙ্গের ক্ষেত্রে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব বা দুটো তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে
একটি ঘনীভবন এবং একটি তনুভবনের মিলিত দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বুঝতেই পারছো দূরত্বের একক, তাহলে এটাকে আমি মিটারে বলতে পারি। এবার হচ্ছে তরঙ্গের পর্যায়কাল। তরঙ্গের পর্যায়কালটা কি? তরঙ্গের পর্যায়কালটা হচ্ছে যে সময় একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়। এটা তোমাদের বারবারই বলা হয়েছে, তরঙ্গের পর্যায়কালটা যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে বা সেটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে মানে এ থেকে ই পজিশন পর্যন্ত যেতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল। তাহলে পর্যায়কালটাকে আমি সেকেন্ড এককে প্রকাশ করতে পারবো। এবার হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে তরঙ্গের কম্পাঙ্কটা কি? যে এক সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাকে বলা হয় তরঙ্গের কম্পাঙ্ক। এটা আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম যে কি না একটা পূর্ণ কম্পন হলো সম্পন্ন করতে যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল। এবার এইরকম এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। হ্যাঁ, তার মানে আমি ওই একই ভাবে লিখতে পারি কম্পাঙ্কটাকে আমি নিউ দিয়ে প্রকাশ করে নিউ ইজ ইকুয়াল টু 1/t দেখাতে পারি। যদি আমার টিটা পর্যায়কাল হয় তাহলে আমার কম্পাঙ্কটা এটা হবে। এটা হবে, এটা আমি বলতে পারি একই ভাবে। আর এটারও একক হচ্ছে সাইকেলস পার সেকেন্ড বা হার্টজ। হ্যাঁ, তাহলে তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো মাধ্যম কণা এক সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। এবার হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগটা কি? তরঙ্গ বেগটা হচ্ছে যে কোনো মাধ্যমে কোনো তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। তোমরা তো বেগের সংজ্ঞা জানো যে এক সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে জাস্ট কোনো একটা তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। যে কোনো তরঙ্গ যদি এক সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমি তরঙ্গ বেগ কত বলবো? 300 মিটার পার সেকেন্ড। এই যে তরঙ্গ দ্বারা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা আমি লিখতে পারি। এবার তোমাদের একটা পরীক্ষায় আসে কি যে তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আমি যদি ব্যাপারটাকে এইভাবে বলি যে আমার কি আমি রিলেশনটা কি করাবো? রিলেশনটা করাবো এই v is equal to n lambda। তাহলে যেখানে আমি কি বলে দিয়েছি? আমি যেখানে বলে দিয়েছি যে nটা কি? nটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? মানে এক সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন, এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আর ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডাটা হচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারি যে একটি লিখতে পারি যে একটি পূর্ণ কম্পনে যায় ল্যামডা দূরত্ব, তাই তো? তরঙ্গ দৈর্ঘ্য তো তাই। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে একটা পূর্ণ কম্পনে যতটা দূরত্ব চাইছে, তাহলে একটি পূর্ণ কম্পনে যায় ল্যামডা দূরত্ব, তাহলে nটি পূর্ণ কম্পনে যাবে কত? n ল্যামডা দূরত্ব। আর আমরা কি জানি vটা কি? vটা হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, হ্যাঁ, তার মানে কি যে এক সেকেন্ডে তরঙ্গ কতটা দূরত্ব যায়, তাহলে এক সেকেন্ডে তরঙ্গ কতটা যাচ্ছে? এতটা যাচ্ছে। তার মানে কি v is equal to n lambda। আশা করি জিনিসটা বুঝতে পারলে সবাই। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। তাহলে তরঙ্গ বেগ is equal to তরঙ্গ দৈর্ঘ্য ইনটু কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক। এবার
এইটা সংক্রান্ত কয়েকটা গাণিতিক প্রবলেম আমি দেখিয়ে আমি এই ভিডিওটাকে কমপ্লিট করব। এটা করে দিলে তাহলে এরপরে আমরা প্রতিফলনটা করব। দেখো, একটি মাধ্যমে তরঙ্গের কম্পাঙ্ক 200 হার্টজ এবং তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার। তাহলে কি দিয়ে দিয়েছে তোমার? দেয়া আছে n মানে কি? কম্পাঙ্ক দেওয়া আছে কত? 200 হার্টজ। আর কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 2 মিটার। তাহলে তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে ভি বার করতে বলেছে। তাহলে ভি মানে কি? হলো, তাহলে তরঙ্গ বেগ কত বেরোলো? এটা ভি, এটা বেরোলো। আচ্ছা, এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বায়ুতে শব্দের বেগ অর্থাৎ ভি দেওয়া আছে কত? সেকেন্ড, এটা দেওয়া আছে। আর কম্পাঙ্ক দেওয়া আছে এন দেওয়া আছে 712 হার্টজ। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 336 মিটার পার সেকেন্ড। এবার 712 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 470 মিটার যেতে সুরশলাকাটিকে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে। তাহলে কম্পনের সংখ্যা বার করতে বলেছে। তাহলে তোমাকে প্রথমে তাহলে কি বার করতে হবে? তোমাকে প্রথমে বার করতে হবে যে একটা কম্পনে সে কতটা দূরত্ব যায়, একটা পূর্ণ কম্পনে সে কতটা দূরত্ব যায়। তার মানে তোমাকে আগে ল্যামডা বার করতে হবে। তাহলে ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে ভি বাই এন। তাহলে ভি বাই এন এটা তোমাকে আগে বার করতে হবে। সেটা কত? বেরোলো? সেটা হচ্ছে তাহলে শব্দ তরঙ্গ একবার, তাহলে আমি লিখতে পারি যে এত মিটার যায় একবার কম্পনে, তাই তো? তাহলে এত মিটার যাবে কতবার কম্পনে? কতবার কম্পনে যাবে? এতবার কম্পনে। তাহলে এইভাবে মোটামুটি এর পরের অঙ্কটা তোমরা পারবে নিজেরা। করালাম। আচ্ছা, আমি লাস্টে একবারে চ্যাপ্টারে যেদিন শেষ করব সেদিন আমি কিছু এর অঙ্ক করিয়ে দেব। আর তোমাদের যদি কিছু অঙ্ক থাকে, ছায়া প্রকাশনীর কিছু অঙ্ক থাকে এই পার্টের, তাহলে তোমরা পোস্ট করবে, আমি তাহলে সেগুলো করে পাঠিয়ে দেবো। তাহলে আমার এটা আজকে শেষ হলো।